2016 সালে তারা জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন জিডিপিআর, বিখ্যাত জিডিপিআর তারা বাস্তবায়ন করে। এই জিডিপিআর বাস্তবায়নের পরে ইউরোপীয় ইউনিয়নের সাথে যারা ডেটা সংক্রান্ত লেনদেন করে, সফটওয়্যার সংক্রান্ত আদান প্রদান করে, ব্যাক অফিস বা অন্যান্য সফটওয়্যার সেবা সংক্রান্ত কাজ করে, তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কমপ্লায়েন্সের একটা বিষয় চলে আসে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো আইন ছিল না, সেজন্য বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ধুঁকছিল। এটা আপনারা অনেকেই জানেন। ব্যাসিস এবং বাংলাদেশের যে বিজনেস কমিউনিটি, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সফটওয়্যার সেক্টর এবং আমাদের ফ্রিল্যান্সার সহ সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে কখন বাংলাদেশে জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই ল্যান্ডমার্ক দিনে যে এই ল্যান্ডমার্ক কাজটা, আমরা গুরুত্বপূর্ণ কাজটা, যেটা আমাদের ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য একটা ফাউন্ডিং পিলার হিসাবে সূচিত হবে, এই কাজটা আমরা করতে পেরেছি। এর বাইরে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যক্তি নাগরিক ক্রমাগতভাবে দেখছে যে তার তথ্য বিভিন্ন জায়গায় ডার্ক ওয়েবে পাওয়া যায়, তথ্যের বিক্রি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই যাচ্ছে। এটা সরকারি, বেসরকারি, বাণিজ্যিকভাবে হচ্ছে। সাথে সাথে আমরা এমন একটা ডেটা রেজিমে আমরা বাস করেছি যেখানে মনে করা হতো যে ডেটার মালিকানা সরকারের, কিংবা ডেটার মালিকানা যেই সরকারি মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সংস্থা যারা ডেটাটা কালেক্ট করে, সেই উপাত্তের মালিকানা তাদের। তো আমরা এই ফিলসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি। আমরা আজকের এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা, ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে। অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তি। ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। অর্থাৎ এই চারটা ঘটনা ঘটাতে হলে ব্যক্তির সম্মতি উৎপাদন করা বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে, সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে। এবং আমরা বলছি, দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান বা উপাত্তের আদান প্রদান করে, আমরা ডেটাটাকে এই আইনে উপাত্ত হিসাবে সংজ্ঞায়িত করেছি। পরবর্তীতে আমি আরেকটু বলবো যে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো যদি দুটো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আদান প্রদান করে, তাহলে ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষকে রাখতে হবে। সেজন্য আমরা একটা কর্তৃপক্ষের অধ্যাদেশ করেছি, যেটাকে আমরা বলছি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তো এই আইন মানবিক করা হয়েছে, এখানে জামিন অযোগ্য কোনো ধারা নেই। আপনারা জানেন যে জাতিসংঘের সাবেক সরকারের আমলে যেই ড্রাফট করা হয়েছিল, সেখানে জাতিসংঘের বেশ কিছু অবজারভেশন ছিল। আমরা অধিকাংশ অবজারভেশন আমলে নিয়ে এই আইনটাকে প্রথমত জিডিপিআরের কাছাকাছি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যক্তিগত তথ্যকে শ্রেণীবিন্যাস করেছি। শ্রেণীবিন্যাস চার ভাগে করেছি। একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত, যেটা উন্মুক্ত, যেটা সরকারি, সেটা একরকম। ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত কিন্তু বেসরকারি, সেটা দ্বিতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সংবেদনশীল, কনফিডেন্সিয়াল, সেটা একটা ক্যাটাগরিতে রেখেছি। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সিক্রেট, অর্থাৎ রাষ্ট্রের গোপনীয়। ব্যক্তিগত গোপনীয়, ব্যক্তিগত সংবেদনশীল, সরকারি উন্মুক্ত, বেসরকারি উন্মুক্ত, এইভাবে চারটা ক্যাটাগরি রেখেছি। বিগত সরকার যে প্রস্তাবনা খসড়া করেছিল, সেখানে বলা হয়েছিল যে ডেটা লোকালাইজ করতে হবে। তো আমরা এই ডেটা লোকালাইজেশনের কনসেপ্ট থেকে সরে এসে একটা বৈশ্বিক কনসেপ্টে, বৈশ্বিক জার্নিতে অংশগ্রহণ করছি, যেখানে বলা হয় ক্লাউড ফার্স্ট। আমরা বলেছি যে ডেটা লোকালাইজ করতে হবে না, কারণ ডেটা লোকালাইজ করার জন্য ডেটা এবং ক্লাউড সেন্টার লাগে এবং সেখানে কোয়ালিটি ইন্টারনেট এবং কোয়ালিটি ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। যেহেতু আমাদের জ্বালানি সমস্যা আছে, সেজন্য আমরা এখান থেকে সরে এসেছি। প্লাস আমাদের বিজনেস কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ডিমান্ড ছিল, সেজন্য আমরা বলেছি ডেটাটা লোকালাইজ করার কোনো বাধ্যবাধকতা এখন থেকে রইল না। তবে এই যে কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড যে ডেটা,
রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল, সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশনটাকে উন্মুক্ত করে দিয়েছি। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ব্যক্তির সম্মতি নিয়ে অনেক কথা বলেছে। ব্যক্তির যদি অক্ষম হয়, ব্যক্তি যদি ডিজেবল হয়, যদি অসুস্থ হন কিংবা শিশু হন, তাদের ক্ষেত্রে বর্তমান আইনে কিছু সমস্যা আছে, যে আমাদের চিকিৎসকরা বা আমাদের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বায়োলজিক্যাল প্যারেন্টের কাছ থেকে সম্মতি উৎপাদনের একটা বাধ্যবাধকতা আছে। আমরা এখানেও কিছুটা কাজ করেছি, যাতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে আমাদের চিকিৎসকরা এবং জরুরি সেবাদানকারীরা লিগ্যাল এন্টিটি হিসাবে তাদের চিকিৎসার মতো, প্রাণ বাঁচানোর মতো ঘটনাগুলোতে তারা অ্যাড্রেস করতে পারেন, সেখানে অর্থাৎ ডেটা অধিকার তারা রাখতে পারেন। এবং দুটো অধ্যাদেশেই আমরা একটা কোয়াসি জুডিশিয়াল সিস্টেম রেখেছি, যেখানে আদালতে যাওয়ার আগে প্রতিষ্ঠানের ডেটা কিংবা ব্যক্তির ডেটা ব্রেচ হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা সালিসি করা যাবে। আমরা আগের যে আইন ছিল সেখানে আপনারা জানেন যে ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল। নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত পাবে। আমরা বলেছি যারা ডেটা সংগ্রহ করবে তাদেরকে আমরা বলছি ডেটা জিম্মাদার, এবং জিম্মাদার শুধুমাত্র প্রতিষ্ঠান হিসাবে নাগরিককে যেই সেবাগুলো দান করে সেই সেবার বিপরীতে দরকারি যে তথ্য উপাত্ত, শুধুমাত্র সেই তথ্য উপাত্তগুলো সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় এবং বিক্রয় করতে পারবেন। যেই তথ্য ওই মন্ত্রণালয় বা ওই বিভাগ ব্যবহার করে না বা ওইটা ব্যবহার করে নাগরিককে সেবা দেয় না, সেই তথ্য ওই মন্ত্রণালয়ের কিংবা ওই প্রতিষ্ঠানের রাখার অধিকার নেই, এবং এই বিষয়টা দেখাশোনার দায়িত্ব আমাদের কর্তৃপক্ষ করবে। এর বাইরে দেশি এবং বিদেশি কোম্পানির ডেটা ব্রেচের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক প্রস্তাবনা ছিল, আমরা সেখান থেকেও সরে এসে কোম্পানিগুলো বিদেশি এবং দেশি কোম্পানিকে একটা বৈষম্যহীনভাবে তাদের বার্ষিক টার্নওভারের সর্বনিম্ন 1% এবং সর্বোচ্চ 2% পর্যন্ত জরিমানার বিধান রেখেছি, এবং বিভিন্ন ক্ষেত্রে আদালতকে পর্যাপ্ত বিধান দেওয়া হয়েছে। এবং এখানে আমরা ডেটা ফিউডিশিয়ারির যে বৈধতা, তার সম্মতি নেওয়া, এবং এটা বলেছি যে ডেটা ফিউডিশিয়ারি যদি অন্যকে ডেটা হস্তান্তর করে এবং উভয়ে মিলে ডেটা প্রক্রিয়াজাতকরণ করে, ওই ডেটার উপর নাগরিক যদি তার অধিকার চান তাহলে নাগরিক সেই ডেটাতে অ্যাক্সেস পাবেন। তো এইভাবে আমরা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ পাশ করার চেষ্টা করেছি। এটা নিয়ে কয়েকটা বিধিমালা হবে, আমরা অচিরেই সেটা নিয়ে কাজ করা শুরু করব। এই আইনে 57টার মতো ধারা আছে। আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার খাত আগামী দিনের জন্য প্রস্তুত হবে। পাশাপাশি আমি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, যে এটা একটা ওভারসিইং অথরিটি। এই অথরিটি সিদ্ধান্ত নেবে যে দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে ডেটা বিনিময় করে, উপাত্ত বিনিময় করে, তাহলে ঠিক কোন আইটি এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, কী ধরনের সাইবার সুরক্ষা লাগবে এবং কী ধরনের প্রোটেকশনমূলক মেজারমেন্ট কারিগরি পদক্ষেপগুলো ফুলফিল করে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে ডেটা দিবে। এটা এই জন্য যে যেই প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সংক্রান্ত কোনো যোগ্যতা নেই, সক্ষমতা নেই, সেই প্রতিষ্ঠানের কাছে ব্যক্তি নাগরিকের তথ্য দিয়ে আমরা আমাদের নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন করার যে প্রক্রিয়া চলছে সেটাকে আমরা বন্ধ করতে চাই। পাশাপাশি আমরা বলছি যে এই আইনের বলে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো, মন্ত্রণালয় এবং বিভাগগুলো এখন থেকে একটা সেন্ট্রাল কোড রিপোজিটরি বানাবে। অর্থাৎ এই যে আমরা বলছি যে সফটওয়্যার লক হয়ে যাচ্ছে, ভেন্ডর লক হয়ে যাচ্ছে কিংবা সিস্টেম লক হয়ে যাচ্ছে, এই যে কোম্পানিগুলো সরকারের সাথে সফটওয়্যার প্রশ্নে মিসবিহেভ করছে, সেজন্য আমরা বলছি সফটওয়্যারের সোর্স কোড কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ হবে, এবং কোনো মন্ত্রণালয় চাইলেই যে কোনো ধরনের যেনতেন ভেন্ডরকে যেনতেন সফটওয়্যার এবং ডুপ্লিকেটেড রিপিটেড সফটওয়্যার যাতে ব্যবহার করতে পারবে না। কর্তৃপক্ষ এখানে একটা ওভারসিইং রোল প্লে করবে, যাতে করে বিভিন্ন মন্ত্রণালয়ে একই সফটওয়্যার আলাদাভাবে কিনতে না হয়, বরং
একই সফটওয়্যার যেটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে সেটা সম্প্রসারণ করা যায়। এভাবে দুর্নীতি এবং অপখরচের লাগাম টানা যাবে বলে আমি মনে করি। ব্যক্তিগত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা পরিষদ একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছে। এখানে আমরা বলতে যাচ্ছি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে ডেটার একটা লাইফ সাইকেল মেনটেন করতে হবে। কারণ আমরা জানি ব্যক্তিগত তথ্যকে প্রসেস করে আমরা ফ্যামিলি ট্রি, উত্তরাধিকার, ব্যক্তির যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে বা ব্যক্তি যদি লেখক বা বুদ্ধিজীবী হন, তার সেসব সত্ত্ব সম্পদের উত্তরাধিকার বিভিন্ন ধরনের যে ডেটার প্রয়োজন হয়, এই ডেটাগুলো এই অথরিটি সংরক্ষণ করবে এবং এই ডেটা লাইফ সাইকেলটা ব্যক্তির মৃত্যুর পরেও এই কর্তৃপক্ষ সংরক্ষণ করবে, যাতে করে এসবের অপব্যবহার থামানো যায়। জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন ধরনের মৌলিক সেবা দিয়ে থাকে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অর্থনৈতিক আমাদের যে অবকাঠামোগুলো আছে, তাদেরকে সেক্টরাল কানেক্টিভিটি হাব তৈরির ম্যান্ডেট দিয়েছে এবং একই সাথে জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ নিজে একটা ন্যাশনাল লেভেলে ডেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করবে। এই দুই এক্সচেঞ্জ পরস্পরের সাথে সামঞ্জস্যতামূলকভাবে কাজ করবে, যাতে করে ভবিষ্যতে এই দুই জায়গায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘটিয়ে আমরা বিভিন্ন দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। এটাকে আমরা ডেটা গভর্নেন্স পলিসির অংশ করেছি এবং এই উপাত্ত কর্তৃপক্ষ এই আইনের বলে আরও কয়েকটি বিধিমালা এবং নীতিমালা তৈরি করবে। সেগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে এই উপাত্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার গাইডলাইন তৈরি করব, ডেটা সেন্টার এবং ক্লাউড পলিসি তৈরি করব, সোর্স কোড রিপোজিটরি তৈরি করব, একটা ন্যাশনাল সফটওয়্যার পলিসি তৈরি করব। আমরা সফটওয়্যার ইউজেজ এবং এন্টারপ্রাইজ একটা পলিসি তৈরি করব, অর্থাৎ কোন মন্ত্রণালয় কী ধরনের পিসি ব্যবহার করবে, তার ফায়ারওয়াল কী হবে, তার এন্ড টু এন্ড প্রোটেকশন কী হবে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে পারবে কি না ইত্যাদি বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে জুরিসডিকশন নিয়ে করতে হবে। পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, ইন্টার অপারেবিলিটি পলিসি, অর্থাৎ কে কাকে কখন কিভাবে ডেটা দিবে সেই ডেটার একটা শৃঙ্খলা আমরা এর মধ্যে আনতে পারছি। আমরা সমন্বয়ের জন্য ক্যাবিনেট ডিভিশন, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছি। কর্তৃপক্ষকে একটা হাই পাওয়ার বডি হিসাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি কর্তৃপক্ষের যে নির্বাহী চেয়ারম্যান তিনি সিনিয়র সচিব পদমর্যাদার হবেন এবং চাইলে সেনাকে সরকারের বাইরে থেকে তাকে নিয়োগ করা যাবে। তবে এখানেও একটা কোয়াসি জুডিশিয়াল বডি থাকবে যেখানে ডিসপুট সেটেলমেন্ট করা যাবে, অর্থাৎ ব্যক্তি চাইলে আদালতে যাওয়ার আগেই তার অভিযোগগুলো ডেটা ব্রেচ হয়েছে কিনা, প্রাইভেসি লঙ্ঘন হয়েছে কিনা, কিংবা বাংলাদেশের এই যে ডেটা খাতে যেই নৈরাজ্য, যেই কমপ্লায়েন্স ব্রেচ হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারবে। আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল এবং সার্ভিস সেক্টর এর মাধ্যমে উপকৃত হবে এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেই কনসেপ্ট বিশ্বজুড়ে বাস্তবায়িত হয়েছে, যেখানে আমরা এখনও অনেক দেরি হয়ে গেছে, আমি মনে করি দেরি হলেও এই আইন দয়ের মাধ্যমে আমরা একটা নতুন ডিজিটাল ইকোনমির ফাউন্ডেশন তৈরি করেছি আজকের এই আইন দুটোর মাধ্যমে। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শোনার জন্য।